প্রথমেই বলি যে এই ওয়েস্ট বেঙ্গলের এসআইআর সংক্রান্ত যে মামলা গতকাল সুপ্রিম কোর্টে ছিল, সেই মামলায় যে নির্দেশ কালকে সুপ্রিম কোর্ট দিয়েছিল, যেখানে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস সূর্যকান্ত এবং জাস্টিস দীপঙ্কর দত্ত এবং জাস্টিস জয়মাল্য বাগচি, এই 3 সদস্যের যে ডিভিশন বেঞ্চ ছিল, সেই বেঞ্চের যে নির্দেশ, সেই নির্দেশ আজকে একদম ছাপার অক্ষরে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে পাবলিশ হয়েছে। তো সেখানে কি বলা হয়েছে, মোটামুটি যেটা দেখা যাচ্ছে, সেখানে যেটা বলা হয়েছে যে প্রথমে সবথেকে গুরুত্বপূর্ণ তোমাকে বলি যে আজকেও উত্তর 24 পরগনার সন্দেশখালী, দক্ষিণ 24 পরগনার বাসন্তী, সেখানে এসআইআরের কাজ চলাকালীন আইন শৃঙ্খলাজনিত সমস্যা হয়েছে এবং সেই আইন শৃঙ্খলাজনিত সমস্যার ক্ষেত্রে সুপ্রিম কোর্টের স্পষ্ট নির্দেশ যে এই সমস্ত কাজ একদম মসৃণভাবে হতে হবে এবং সেইটা নিশ্চিত করতে হবে রাজ্য পুলিশের ডিজিকে এবং সমস্ত জেলার এসপি এবং ডিএমদেরকে, এই যাতে এসআইআরের কাজ চলাকালীন কোথাও কোনো গণ্ডগোল না হয়। এটা হচ্ছে সুপ্রিম কোর্টের নির্দেশগুলির মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নির্দেশ। দ্বিতীয়ত কি বলা হচ্ছে যে লজিক্যাল ডিসক্রিপেন্সি, তা সেখানে যাদের যাদের নাম আছে তাদের নামের তালিকা প্রকাশ করতে হবে। গ্রাম এলাকার ক্ষেত্রে ব্লক অফিসে এবং পঞ্চায়েত অফিসে সেই নামের তালিকা প্রকাশ করতে হবে এবং শহর এলাকার ক্ষেত্রে ওয়ার্ড অফিসে সেই নামের তালিকা প্রকাশ করতে হবে এবং নামের তালিকা টাঙানোর পর 10 দিন অন্তত সময় দিতে হবে, যাতে সেখানে যাদের যাদের নাম আছে তারা যদি এখনো পর্যন্ত তারা তথ্য জমা দিয়ে না থাকেন, তাহলে তারা যেন সেই সমস্ত তথ্য সেখানে জমা দিতে পারেন। অর্থাৎ তথ্য জমা দেওয়ার জন্য নামের তালিকা প্রকাশের পরেও তাদেরকে 10 দিন সময় দিতে হবে এবং সেই 10 দিনের মধ্যে তারা তথ্য জমা দিতে পারবেন। কিভাবে তথ্য জমা দিতে পারবেন? তারা তাদের তথ্য নিজে গিয়ে জমা দিতে পারবেন কিংবা কোনো একজন রিপ্রেজেন্টেটিভের মাধ্যমে, অথরাইজড রিপ্রেজেন্টেটিভ, মানে তাকে অথরাইজ করতে হবে, তাকে চিঠি লিখে সই করে বা থাম্ব ইমপ্রেশন দিয়ে, মানে টিপছাপ দিয়ে তাকে চিঠি করে দিতে হবে এবং সেই চিঠি নিয়ে তার যিনি প্রতিনিধি তিনি গিয়েও সেই সমস্ত তথ্য জমা দিতে পারবেন। সেক্ষেত্রে এই প্রতিনিধি একজন বিএলও হতে পারেন, অর্থাৎ বুথ লেভেল এজেন্ট, অর্থাৎ পলিটিক্যাল পার্টির একজন বিএলও এই প্রতিনিধির কাজটা করতে পারেন, কেউ যদি তাকে অথরাইজ করে থাকে। এরপরে কি? এরপরে হচ্ছে যে শুনানির সময় অবশ্য ভোটারকে উপস্থিত থাকতে হবে এবং তিনি নিজে উপস্থিত থাকতে পারেন কিংবা তিনি সঙ্গে একজনকে, তার পছন্দ মতো তিনি সঙ্গে একজনকে নিয়ে উপস্থিত থাকতে পারেন যিনি তার হয়ে কথা বলবেন। অর্থাৎ এরকম অনেক মানুষ আছেন, বয়স্ক মানুষ আছেন বা যিনি পুরো বিষয়টা বুঝতে পারছেন না, এই রকম কেউ যদি মনে করেন যে তিনি সঙ্গে একজনকে নিয়ে যাবেন, তাহলে তিনি শুনানির সময় সঙ্গে একজনকে নিয়ে উপস্থিত থাকতে পারেন কিংবা তিনি চাইলে তিনি নিজেও একা উপস্থিত থেকে শুনানির মুখোমুখি হতে পারেন। সেই সঙ্গে সঙ্গে কি বলা হচ্ছে যে জন্ম তারিখের জন্য মাধ্যমিকের অ্যাডমিট কার্ড গ্রহণ করতে হবে। জন্ম তারিখের জন্য মাধ্যমিকের অ্যাডমিট কার্ড গ্রহণ করতে হবে, অর্থাৎ জন্ম তারিখের প্রমাণপত্র হিসাবে অ্যাডমিট কার্ডকে গ্রহণযোগ্য, এইটা সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে তার লিখিত অর্ডারেও সেটা পরিষ্কারভাবে লিখে দিয়েছে, জন্ম তারিখের জন্য মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে গ্রহণ করতে হবে। এরপরে কি রয়েছে? এরপরে হচ্ছে নথিপত্র নিলে একটা তার রসিদ দিতে হবে এবং এইটা নির্দেশ যে নথিপত্র যেটা নেওয়া হচ্ছে সেই নথিপত্র নেওয়ার পরে সেটার একটা রসিদ দিতে হবে। সেই অর্থাৎ নথিপত্র যে কোনো ভোটার যার লজিক্যাল ডিসক্রিপেন্সিতে নাম আছে, তিনি গিয়ে যখন নথিপত্র তার নিজে বা তার প্রতিনিধির মাধ্যমে জমা করবেন, তখন সেই নথিপত্র যে জমা নেওয়া হলো তার একটা রসিদ দিতে হবে। এটাও সুপ্রিম কোর্টের নির্দেশে বলা হয়েছে এবং সেই সঙ্গে সঙ্গে কি বলা হয়েছে যে এই কাজ, এসআইআরের কাজ যাতে একদম মসৃণভাবে হতে পারে তার জন্য পর্যাপ্ত কর্মী দিতে হবে। যেভাবে নির্বাচন কমিশন বলছে সেই মতো কাজ করতে হবে এবং তার জন্য রাজ্য সরকারকে পর্যাপ্ত কর্মী দিতে হবে। রাজ্য সরকার সেই পর্যাপ্ত কর্মী দিয়ে ডিএমদেরকে সাহায্য করবেন, অর্থাৎ যে এসআইআরের কাজ নির্বাচন কমিশন করতে দিয়েছে, যে তারা যে সংগঠিত করছে
সেই কাজের যাতে কোথাও অসুবিধে না হয়, তার জন্যে কর্মী সংখ্যার অভাব যাতে কোথাও না হয়, সেই জন্য পর্যাপ্ত সংখ্যক কর্মী দিয়ে রাজ্য সরকারকে সাহায্য করতে হবে যে কর্মীর জন্য যাতে কাজ কোথাও না আটকায়। তো পুরো ব্যাপারটা এইভাবে সুপ্রিম কোর্ট একদম টাইমলাইন বেঁধে দিয়ে কার কি ভূমিকা সেটা নির্দিষ্ট করে দিয়ে কোথায় কিভাবে কাজ করতে হবে সেগুলো সমস্ত নির্দিষ্ট করে দিয়েছে। কারণ তুমি জানো যে বারবার অভিযোগ হচ্ছিল যে ভোটাররা রীতিমতো হয়রানির শিকার হচ্ছেন। নির্বাচন কমিশন গোটা পদ্ধতিটা এমনভাবে করছে এবং যেরকমভাবে হঠাৎ হঠাৎ সিদ্ধান্ত নিচ্ছে তাতে ভোটারদের পক্ষে হয়রানি বিষয়ে দাঁড়াচ্ছে যে কখন কোন নির্দেশ আসছে সেটা না ভোটাররা বুঝতে পারছেন, না বিএলওরা বুঝতে পারছেন, এবং তার ফলে যত দিন যাচ্ছে হয়রানি বাড়ছে, মানুষের ক্ষোভ বাড়ছে। এবং সেই সমস্ত ক্ষোভ নিরসনে এবং গোটা পদ্ধতিটা প্রক্রিয়াটা যাতে মসৃণভাবে হতে পারে তার জন্যই সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনের ভূমিকা, রাজ্য সরকারের ভূমিকা, ডিএমের ভূমিকা, এসপির ভূমিকা, বিএলওদের ভূমিকা, বিএলওদের ভূমিকা, কারা কে কীভাবে কাজ করবেন এবং সেইটা মোটামুটি নির্দিষ্ট করে দিয়েছে যাতে এই প্রক্রিয়াটা মসৃণভাবে হতে পারে, যাতে ভোটাররা হয়রানির হাত থেকে রক্ষা পান। সেই চেষ্টাই যে সুপ্রিম কোর্ট একটা করেছে সেটা রায়ের কপি পড়লেই বোঝা যাচ্ছে। সে রায়ের কপিতেই সেই বিষয়গুলোকে অর্থাৎ যেগুলো সমস্যা হয়ে দাঁড়াচ্ছিল সেগুলো নির্দিষ্ট করার চেষ্টা এই রায়ের কপিতে করা হয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।